আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো, আমরা গত দিনে যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল উৎপাদন এবং উপযোগ। উপযোগের শ্রেণীবিভাগের বেসিক আলোচনা পর্যন্ত আমরা গতদিন পড়েছিলাম। উপযোগের শ্রেণীবিভাগের বিস্তারিত আলোচনা কিন্তু গত ক্লাসে আমরা করিনি। তো স্বাভাবিকভাবেই আজকে আমরা উপযোগের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত পড়ব। অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রিভিশন অংশে আমাদের আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে উপযোগের শ্রেণীবিভাগ। অধ্যায় প্রথম, অধ্যায়ের নাম উৎপাদন, বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। তো শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা শিক্ষণফলগুলো একটু দেখে নিব। পাঠ শেষে শিক্ষার্থীরা সংজ্ঞা ও উদাহরণ সহ প্রত্যেক প্রকার উপযোগ ব্যাখ্যা করতে পারবে। এবার এই পর্যায়ে আমি তোমাদের কাছ থেকে গত ক্লাসের একটু ফিডব্যাক নিয়ে নিব। আমি গত ক্লাসে যেহেতু উপযোগ পড়িয়েছি এবং হোমওয়ার্কও দিয়েছিলাম, আমি আশা করি উপযোগের সংজ্ঞাটা তোমরা ঠিকঠাক মতো পড়েছো। তো শিক্ষার্থীরা, এবার তোমরা উপযোগের সংজ্ঞাটা একটু আমাকে পড়ে শোনাও তো। পণ্য বা সেবা কর্তৃক মানুষের অভাব বা প্রয়োজন পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। পণ্য বা সেবা কর্তৃক মানুষের অভাব বা প্রয়োজন পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। উপযোগের শ্রেণী বিভাগে আমরা দেখেছিলাম উপযোগ ৬ প্রকার। সেই ৬ প্রকার কি কি আমরা এখন একটু আরেকবার দেখে নিব। প্রথমে আছে রূপগত উপযোগ, তারপরে স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ, সেবাগত উপযোগ এবং সর্বশেষ তথ্যগত উপযোগ। এই যে ৬ প্রকার উপযোগ, এটা এই পর্যন্ত আমরা গত দিনে পড়েছিলাম। আমি আশা করি যে এই ৬ প্রকার উপযোগ তোমরা মুখস্থ করেছো। এই ৬ প্রকার উপযোগ সম্পর্কে মূলত আজকের ক্লাসে আমরা বিস্তারিত জানব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? এখানে মূলত কিছু রসালো পাকা আমের ছবি আমরা দেখতে পাচ্ছি। পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি ২ বোতল আমের জুস। তাহলে প্রথম ছবিতে আমরা দেখলাম রসালো পাকা আম, পরের ছবিতে দেখলাম সেই আমের জুস। তাহলে মূলত এখানে কি ঘটনা ঘটলো? আম ছিল, আমটা রূপ পরিবর্তন করে জুসে পরিবর্তিত হলো। আম ছিল, আমের রূপ পরিবর্তন হয়ে সেই আমটা জুস হয়ে গেল। এই যে আম তার রূপ পরিবর্তন করে জুস হলো, এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু একটা উপযোগ সৃষ্টি হয়ে গেল। সেই উপযোগটা কি? আম খেলে শুধুমাত্র আমাদের ক্ষুধা নিবারণ হয়, কিন্তু আমরা যখন আমের জুস খাই তখন আমাদের ক্ষুধাও নিবারণ হয়, আবার তৃষ্ণাও কিন্তু নিবারণ হয়। এই যে তৃষ্ণা নিবারণ হয়, এই তৃষ্ণা নিবারণটা কিন্তু আম খেলে হতো না। তো যেহেতু আম থেকে আমের জুসে রূপান্তরের কারণে এই ঘটনা ঘটলো, সুতরাং এখানে একটা উপযোগ সৃষ্টি হলো, আমরা সেটা বুঝতে পারছি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে আম তার রূপ পরিবর্তন করে জুস হলো, এইখানে ওই ৬ প্রকার উপযোগের কোন উপযোগটা এখানে সৃষ্টি হয়েছে? প্রিয় শিক্ষার্থী, আমি বিশ্বাস করি আমার ধারণা যে তোমরা উপযোগটাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছো। এখানে মূলত রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে। তাহলে রূপগত উপযোগটা কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোন জিনিস তার রূপ পরিবর্তনের মাধ্যমে যখন বাড়তি উপযোগ সৃষ্টি করে তখন সেই উপযোগটাই হচ্ছে রূপগত উপযোগ। এবার আমরা রূপগত উপযোগের সংজ্ঞাটা আরেকটু গুছিয়ে জেনে নিব। কোনো কিছুর রূপের পরিবর্তনের মাধ্যমে যে বাড়তি উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। কোনো কিছুর রূপের পরিবর্তনের মাধ্যমে যে বাড়তি উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। এখন তোমাদের কাছে এ পর্যায়ে আমার প্রশ্ন যে কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি হয়? তোমরা কি জানো কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি হয়? আগের স্লাইডে আমরা যে ছবিটা দেখলাম মূলত তার মধ্যেই কিন্তু রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমটা লুকিয়ে আছে। তারপরেও আমি তোমাদের সুবিধার্থে এখানে একটা চিত্র তুলে ধরছি। এই চিত্রের মধ্যেই কিন্তু তোমরা ধারণা পাবে এই চিত্র থেকে যে কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি হয়। চলো আমরা দেখে নিই ছবিগুলা।
এখানে আমরা সেই আগের ছবির আমগুলা দেখতে পাচ্ছি, এখানে আমের জুস তৈরির মেশিন দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা আমের জুসের বোতল দেখতে পাচ্ছি। তো এই যে ছবিগুলো আমরা দেখলাম, এই ছবিগুলা মূলত একটা প্রক্রিয়াকে নির্দেশ করে, আর সেই প্রক্রিয়াটাই হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যম। তো এখানে কোন প্রক্রিয়াটা নির্দেশ করা হয়েছে তোমরা কিন্তু আগের ক্লাসে যারা মনোযোগ দিয়েছিলে তারা আশা করি এতক্ষণে চিহ্নিত করতে পেরেছো। তাহলে এখানে কোন প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা ঠিকই ধরেছো, এখানে উৎপাদনের কথা বলা আছে। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়। উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়। এবারে খেয়াল করে দেখো যে রূপগত উপযোগ সৃষ্টি নিয়ে যে আমরা পড়াশোনা করছি, রূপগত উপযোগের কি গুরুত্ব আছে, রূপগত উপযোগটা আসলে আমাদের কি কাজে আসে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা প্রকৃতিতে যে সম্পদগুলা পাই, যেমন মনে করো আমের কথাই ধরো, আম হতে পারে, চাল ডাল হতে পারে, সরিষা হতে পারে, তারপরে খনিজ সম্পদ হতে পারে, কয়লা হতে পারে, তেল পেট্রোল হতে পারে, লোহা হতে পারে। এই যে যে সম্পদগুলো আমরা প্রকৃতিতে পাই, এই সম্পদগুলোকে যদি আমরা প্রক্রিয়াজাত করে নতুন কিছু উৎপাদন না করি, রূপের পরিবর্তন যদি না করি, তাহলে সেই সম্পদগুলো কিন্তু আমাদের ব্যবহার উপযোগী হবে না। সেই আম হয়তো আমরা কিছু আম খাবো, কিন্তু বাকি আমগুলো নষ্ট হয়ে যাবে। তো যখন আমরা আমগুলোকে জুসে রূপান্তর করব, আমসত্ত্বে রূপান্তর করব, আচারে রূপান্তর করব, তখন বাড়তি আমগুলা কিন্তু নষ্ট হবে না, সেগুলো আমাদের কাজে লাগবে। অর্থাৎ রূপগত উপযোগ আছে বলেই কিন্তু প্রকৃতিতে পাওয়া সম্পদগুলোর সৎ ব্যবহার আমরা করতে পারছি, না হলে এই প্রকৃতিতে পাওয়া সম্পদগুলো কিন্তু সৎ ব্যবহার করা সম্ভব হতো না। এবারে চলে যাচ্ছি পরের উপযোগে। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কিছু রূপালী ইলিশের ছবি দেখতে পাচ্ছি। তোমরা সবাই জানো যে বরিশালের ইলিশ খুবই সুস্বাদু ইলিশ। যদিও বাংলাদেশের সব জেলার নদী থেকে ইলিশ আহরণ করা যায়, ইলিশ আহরিত হয়, কিন্তু সবচাইতে সুস্বাদু ইলিশ কিন্তু পাওয়া যায় বরিশালে। তো এখানে আমরা সেই বরিশালের ইলিশ দেখতে পাচ্ছি। এই পাশে আমরা একজন ইলিশের ক্রেতা দেখতে পাচ্ছি। এই ইলিশের ক্রেতার বাসা হলো মানিকগঞ্জে। এখন বরিশালের ইলিশ মানিকগঞ্জের ক্রেতা কিনছেন বা কিনে খাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? এটা একমাত্র সম্ভব হতে পারে যখন আমরা বরিশালের ইলিশকে ট্রাক বা যে কোনো পরিবহনের মাধ্যমে দিয়ে মানিকগঞ্জে পৌঁছে দিব। তাহলে এই পদ্ধতিতে কিন্তু আমরা বরিশালের ইলিশ মানিকগঞ্জের ক্রেতার হাতে তুলে দিতে পারি। তাহলে দেখো, এই যে একটা পদ্ধতি, আমরা পরিবহনকে কাজে লাগালাম এখানে, এই পরিবহনের মাধ্যমে এক স্থানের ইলিশ অন্য স্থানের ক্রেতা খেতে পারছে। শুধু ইলিশ না, যে কোনো পণ্য, এক স্থানে উৎপাদিত পণ্য অন্যান্য স্থানে কিন্তু আমরা ছড়িয়ে দিতে পারছি। তাহলে এই যে এক স্থানের পণ্য অন্য স্থানের ক্রেতারা ভোগ করতে পারছে, খেতে পারছে, এইটার মাধ্যমে এক ধরনের উপযোগ সৃষ্টি হয়। সেই উপযোগটা কি? তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, উপযোগের শ্রেণী বিভাগে যে 6 প্রকার উপযোগের কথা আমরা বলেছিলাম, সেই 6 প্রকারের মধ্যেই কোনো একটা উপযোগ এখানে লুকিয়ে আছে। তাহলে সেই উপযোগটা কি হতে পারে? আমি আবারও তোমাদেরকে বলি, এক স্থানের ইলিশ অন্য স্থানের ক্রেতা কিনছে, তাহলে কোন ধরনের উপযোগ এখানে সৃষ্টি হচ্ছে? প্রিয় শিক্ষার্থী, এখানে মূলত স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। তাহলে স্থানগত উপযোগ কিভাবে সৃষ্টি হয় আমরা জানলাম। এক স্থানের পণ্য অন্য স্থানে সরবরাহের মাধ্যমে, এক স্থানের পণ্য অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়, সেটাই হলো স্থানগত উপযোগ। চলো এ পর্যায়ে আমরা স্থানগত উপযোগের সংজ্ঞাটা একটু গুছিয়ে দেখে নিই। এক স্থানের পণ্য অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। আবারও বলছি, এক স্থানের পণ্য অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, স্থানগত উপযোগ যদি সৃষ্টি আমরা না করতাম, তাহলে আমাদের কি সমস্যা হতো, কি অসুবিধা হতো, বা কেন স্থানগত উপযোগ সৃষ্টি করতে হবে, এটার কি গুরুত্ব আছে? একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, যে কোনো পণ্য কিন্তু সারা দেশে উৎপাদিত হয় না, হয়? যেমন ইলিশের কথা বললাম, ম্যাক্সিমাম ইলিশ কিন্তু উৎপাদিত হয় বরিশালে। তো যেহেতু বরিশালে ইলিশ উৎপাদিত হচ্ছে, তাহলে বাংলাদেশের আর জেলার মানুষ কি ইলিশ খাবে না? অবশ্যই খাবে। যদি আমরা স্থানগত উপযোগ সৃষ্টি না করতে পারতাম,
তাহলে কিন্তু বরিশাল ব্যতীত অন্যান্য জেলার মানুষ ওই সুস্বাদু ইলিশ খেতে পারতো না। আবার মনে করো যে গার্মেন্টস জাতীয় পোশাকের কথা যদি বলি, তাহলে একটু খেয়াল করে দেখো, বেশিরভাগ গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু ঢাকার মধ্যে অবস্থিত। তাহলে যেহেতু স্থানগত উপযোগ নেই, স্থানগত উপযোগ আমরা সৃষ্টি করিনি, তাহলে ঢাকার গার্মেন্টসে উৎপাদিত পোশাক কি রাজশাহীর কোনো ক্রেতা পড়তে পারতো? পড়তে কিন্তু পারতো না। তারপরে মনে করো যে নওগাঁতে প্রচুর পরিমাণে ধান চাল উৎপাদিত হয়, এটা আমরা জানি। তো মনে করো যে স্থানগত উপযোগ নেই, এই পরিবহনের যে ব্যবস্থার মাধ্যমে আমরা স্থানগত উপযোগ সৃষ্টি করি, এই সিস্টেমটাই নাই, তাহলে নওগাঁর উৎপাদিত ধান বা চাল কি আমরা খেতে পারতাম? আমরা কিন্তু খেতে পারতাম না। তাহলে স্থানগত উপযোগ সৃষ্টি করছি বলেই এক স্থানে উৎপাদিত পণ্য কিন্তু সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষও ভক্ষণ করতে পারছে, খেতে পারছে, পড়তে পারছে, তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারছে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে যে স্থানগত উপযোগের গুরুত্বটা আসলে কতখানি। এখন আমাকে তোমরা বলো কিভাবে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ এই যে বরিশালের ইলিশ মানিকগঞ্জের ক্রেতা খেলো, এখানে স্থানগত উপযোগ সৃষ্টি হলো, এই উপযোগটা মূলত কিভাবে সৃষ্টি হয়? এই উপযোগটার ক্লু কিন্তু আগের স্লাইডে আমরা দেখেছি। তারপরেও তোমাদের সামনে আমি আরেকটু ধারণা দেওয়ার জন্য এখানে একটা ছবি দিয়েছি। তোমরা এই প্রসেসটার মধ্যে কিন্তু কিভাবে স্থানগত উপযোগ সৃষ্টি হয় তার উত্তর খুঁজে পাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা ঠিকই ধরেছ, স্থানগত উপযোগ সৃষ্টি হয় পরিবহনের মাধ্যমে। অর্থাৎ এক স্থানের পণ্য পরিবহনের মাধ্যমে আরেক স্থানে নিয়ে আসলেই স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তো এবারে আমরা চলে যাচ্ছি পরের উপযোগে। দেখো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, এটা মূলত একটা গুদাম ঘর, গুদাম ঘরের বাইরের ছবি। এবার গুদাম ঘরের ভিতরের ছবিটাও আমরা একটু দেখে নিই। এটা হলো সেই একই গুদাম ঘরের ভেতরের ছবি। তো তোমরা বাইরের ছবিটা দেখলে, ভেতরের ছবিতে খেয়াল করে দেখো গুদাম ঘরের ভেতরে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে র‍্যাকের উপরে কিন্তু সারি সারি ভাবে সুন্দরভাবে পণ্যগুলা সাজিয়ে রেখে সংরক্ষণ করা হচ্ছে। এবারে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা মূলত হিমাগারের। এই ছবিটা মূলত হিমাগারের। তো হিমাগার আর গুদাম ঘর দুইটা মূলত একই জিনিস, সামান্য একটু পার্থক্য আছে। সেটা হলো যে গুদাম ঘরে যে সকল পণ্য সাধারণত পচনশীল নয়, যেমন মনে করো পোশাক বা কোনো যন্ত্র বা যে কোনো কিছু যেগুলো সাধারণত নষ্ট হয় না, সময়ের পরিবর্তনের সাথে নষ্ট হয় না, সেই পণ্যগুলো সাধারণ গুদাম ঘরে রাখা হয়। কিন্তু কিছু কিছু পণ্য আছে যেই পণ্যগুলো কিন্তু পচনশীল। এই পচনশীল পণ্য কিন্তু আমরা যদি সাধারণ গুদাম ঘরে রেখে দিই, সেটা কিন্তু পচে যেতে পারে, পচে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এগুলোকে একটু এয়ার কন্ডিশনিং করে শীতল করে রাখা হয়, যাতে সেই জিনিসগুলো পচতে না পারে। যেমন হিমাগারের ভিতরের ছবিটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। এখানে আমরা অনেক পেঁয়াজের ছবি দেখতে পাচ্ছি। তোমরা জানো যে পেঁয়াজ খুবই পচনশীল একটা মশলা। তো পেঁয়াজ যাতে পচে না যায়, এই জন্য পেঁয়াজকে কিন্তু সাধারণ গুদাম ঘরে না রেখে হিমাগারে রাখতে হয়। তো এটা মূলত সেই হিমাগারের ভিতরের ছবি। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা চারটা ছবি দেখলাম, মূলত গুদাম ঘরের দুইটা ছবি এবং হিমাগারের দুইটা ছবি, এই চারটা ছবি দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো? এই চারটা ছবির মধ্যে কিন্তু এক ধরনের উপযোগ লুকিয়ে আছে। সেই উপযোগটা কি হতে পারে, তোমরা কি সেটা চিনতে পেরেছো? প্রিয় শিক্ষার্থী, তোমরা ঠিকই ধরেছো, এখানে সময়গত উপযোগ সৃষ্টি হয়েছে। দেখো একটু খেয়াল করে দেখো, আমরা গুদাম ঘরে কি করি, পণ্য রেখে দিই যাতে পণ্যটা ড্যামেজ না হয়, নষ্ট না হয়, এবং সেই পণ্যটা অনেক দিন ধরে আমরা সংরক্ষণ করে পরে যখন আমাদের প্রয়োজন হয় তখন গুদাম ঘর থেকে বের করে আমরা সেই পণ্যটা কেনা বেচা করি, ব্যবহার করি, ইত্যাদি কাজ করি। একইভাবে হিমাগারও কিন্তু তাই। এই যে পেঁয়াজগুলো উৎপাদনের সময় প্রচুর পেঁয়াজ দেশে উৎপাদিত হয়, সেই পেঁয়াজগুলো কিন্তু উৎপাদনের সময় সারা বাংলাদেশের মানুষ খেয়ে শেষ করতে পারে না। আবার শেষ করতে না পারলে এগুলা যে বাইরে রেখে দিতে পারবে সেরকমটাও কিন্তু না। এজন্য এই পেঁয়াজগুলোকে সুন্দরভাবে হিমাগারে সংরক্ষণ করে রাখতে হয়। ফলে কি হয়, যখন পেঁয়াজ উৎপাদন বন্ধ হয়ে যায় তখন এই পেঁয়াজগুলোকে আমরা বাজারে প্রথমে সাপ্লাই দিতে পারি, সেই বাজার থেকে কিনে আমরা ব্যবহার করতে পারি। তাহলে
এই যে বিষয়টা দেখলাম, এই পণ্য সংরক্ষণ করে কিন্তু যে উপযোগটা সৃষ্টি হয় সেই উপযোগের নাম হলো সময়গত উপযোগ। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সময়গত উপযোগের সংজ্ঞাটা একটু গুছিয়ে দেখে নিই। এক সময় উৎপাদিত পণ্য অন্য সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখার ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। আবারও বলি, এক সময়ে উৎপাদিত পণ্য অন্য সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখার ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। এখন আগের বারের মতো আমি যদি বলি যে সময়গত উপযোগ কেন সৃষ্টি করতে হবে, সময়গত উপযোগ সৃষ্টি না করলে কি সমস্যা আছে, সময়গত উপযোগের গুরুত্বই বা কি, এই কথা যদি আমি বলি তাহলে তোমরা কি বলবে? একটা জিনিস ভালো করে ভেবে দেখো যে এই যে পেঁয়াজের ছবিগুলো আমরা দেখলাম, পেঁয়াজগুলা হিমাগারে সংরক্ষণ করে রাখা আছে, যদি আমরা পেঁয়াজগুলোকে হিমাগারে সংরক্ষণ করে রাখার মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি না করতাম তাহলে কি হতো? পেঁয়াজগুলো নষ্ট হয়ে যেত। পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেলে আমাদের যখন উৎপাদন পরবর্তী সময় আসে, অর্থাৎ পেঁয়াজের উৎপাদন বন্ধ হয়ে যায়, তখন আমরা পেঁয়াজ পেতাম কোথায়? তখন কিন্তু আমরা বাজারে কোনো পেঁয়াজ পেতাম না, কারণ আমরা তো পেঁয়াজ সংরক্ষণ করিনি। যেহেতু আমরা পেঁয়াজ সংরক্ষণ করিনি, সুতরাং বাজারে পেঁয়াজ নাই। যেহেতু বাজারে পেঁয়াজ নাই, সুতরাং আমাদের রান্নার জন্যও কিন্তু আমাদের বাসায় কোনো পেঁয়াজ থাকবে না। এটা একটা কিন্তু অনেক বড় সমস্যা। এই একই বিষয়টা যে কোনো পণ্য উৎপাদনের সময় কিন্তু সব পণ্য বিক্রি হয়ে যায় না, সেই পণ্যগুলোকে কিন্তু কিছু সময় পর্যন্ত রেখে দিতে হয়। আমি উৎপাদন করলাম 1 লক্ষ ইউনিট কোনো পণ্য, এবং সঙ্গে সঙ্গে কি সেটা বিক্রি হয়ে যায়? সেটা কিন্তু বিক্রি হয় না। সেই পণ্যটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে গুদাম ঘরে সংরক্ষণ করে রাখতে হয়, যাতে পরবর্তী সময়ে ওই জিনিসটা আমরা বাজারে চাহিদা মোতাবেক সরবরাহ করতে পারি। এই যে সময়গত উপযোগ সৃষ্টি করলাম, এতে একদিকে যেরকম উৎপাদনকারী লাভবান হয়, তেমনি কিন্তু ক্রেতাও লাভবান হয়। কিভাবে? উৎপাদনকারী যিনি পেঁয়াজ উৎপাদন করেছেন, তিনি যদি পেঁয়াজ সংরক্ষণ করে রাখেন তাহলে তার মূলত দুইটা লাভ। একটা হচ্ছে তার পেঁয়াজ পচবে না। 2 নাম্বার কথা হচ্ছে যে যখন পেঁয়াজের উৎপাদন বন্ধ হয়ে যাবে, পেঁয়াজের সিজন থাকবে না, তখন তিনি বাজারে কিন্তু বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে পারবেন। এই দুইটা লাভ হচ্ছে উৎপাদকের। আর ক্রেতার লাভ কি? ক্রেতার লাভ হলো, যেহেতু পেঁয়াজ গুদাম ঘরে সংরক্ষণ করা হয়েছে বা হিমাগারে সংরক্ষণ করা হয়েছে, সুতরাং সারা বছর কিন্তু ক্রেতা বাজারে পেঁয়াজ কিনতে পারছে। তাহলে উৎপাদক একদিক দিয়ে লাভবান হলো, ক্রেতা একদিক দিয়ে লাভবান হলো। এবারে আগের মতোই তোমরা আমাকে বলবে যে কিভাবে সময়গত উপযোগ সৃষ্টি হয়। আমি তোমাদের সুবিধার্থে এখানে ইঙ্গিত বহনকারী দুইটা ছবি তুলছি। এই ছবিটা তোমরা আগে দেখেছো, গুদাম ঘর, এটা হিমাগার। এই দুইটা ছবির মধ্যেই মূলত ইঙ্গিত লুকিয়ে আছে যে কিভাবে সময়গত উপযোগ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা ঠিকই ধরেছ, সংরক্ষণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ যে কোনো পণ্য আমরা যখন সংরক্ষণ করি, তখন সেই সংরক্ষণ করতে যে সময়গত উপযোগ সৃষ্টি হয়। কারণ সংরক্ষণটা আমরা করি একটা নির্দিষ্ট সময়ের, এই জন্যই উপযোগটার নাম হয়েছে সময়গত উপযোগ। চলে যাচ্ছি পরের উপযোগে। দেখো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একজন ক্রেতা কিছু শপিং করেছেন, করে বিক্রেতাকে তিনি তার পণ্য বাবদ দাম বুঝিয়ে দেওয়ার জন্য ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিচ্ছেন। অর্থাৎ ক্রেতা পণ্য নিলেন, বিক্রেতাকে মূল্য পরিশোধ করলেন। আরো একটা ছবি দেখি, মূলত আগের ছবিটাই এবারে প্রতীকী হিসাবে তুলে ধরা হয়েছে। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতাকে অর্থ দিচ্ছেন এবং বিক্রেতা ক্রেতাকে পণ্য দিচ্ছেন। তাহলে ক্রেতা বিক্রেতাকে পণ্যের বিনিময়ে অর্থ দিচ্ছেন, আর বিক্রেতা অর্থের বিনিময়ে ক্রেতাকে তার পণ্যটা দিয়ে দিচ্ছেন। তাহলে মূলত এই জায়গায় কি হলো? এই জায়গায় কিন্তু ক্রয় বিক্রয় ঘটলো। ক্রেতা ক্রয় করলো, বিক্রেতা বিক্রয় করলো। এই যে ক্রয় বিক্রয় হলো, এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে এখানে একটা উপযোগও কিন্তু সৃষ্টি হয়ে গেল। সেই উপযোগটা কি বলতো প্রিয় শিক্ষার্থী? তোমরা একটা ভালো করে একটা জিনিস খেয়াল করো, যে এই যে ক্রয় বিক্রয়ের ঘটনাটা ঘটলো, এখানে মূলত পণ্যের কিন্তু মালিকানা সত্ত্ব হস্তান্তর হলো। অর্থাৎ পণ্যটা আগে ছিল বিক্রেতার, এখন কিন্তু সেই পণ্যের মালিকানা চলে গেল ক্রেতার কাছে। আবারও ভালো করে বুঝে দেখো, আমি তোমাদেরকে বলি, পণ্যের মালিক ছিল বা মালিকানার সত্ত্ব ছিল বিক্রেতার,
পণ্যটা ছিল বিক্রেতা, পণ্যের মালিক ছিল বিক্রেতা। এখন বিক্রেতা যেহেতু পণ্যটা ক্রেতাকে দিয়ে দিচ্ছেন, ক্রেতার কাছে বিক্রি করছেন, সেহেতু কিন্তু এই পণ্যের মালিকানা সত্ত্ব এখন আর বিক্রেতার নাই, এখন এই পণ্যের মালিকানা সত্ত্ব ক্রেতার। তাহলে এই যে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হলো, পণ্যের মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হলো। আর এই পণ্যের মালিকানা সত্ত্ব হস্তান্তরের ফলে কিন্তু এক ধরনের উপযোগ সৃষ্টি হয়। সেই উপযোগটা কি বলতো শিক্ষার্থী? সেই উপযোগটা হলো সত্ত্বগত উপযোগ। তাহলে আমরা বুঝলাম ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে পণ্যের মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হয়, পণ্যের মালিকানার হাত বদল ঘটে। আর এই হাত বদলের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাই হচ্ছে সত্ত্বগত উপযোগ। এবার আমরা সত্ত্বগত উপযোগের সংজ্ঞাটা একটু গুছিয়ে দেখে নিই। পণ্য বা সেবার সত্ত্ব বা মালিকানা হস্তান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সত্ত্বগত উপযোগ বলে। পণ্য বা সেবার সত্ত্ব বা মালিকানা হস্তান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সত্ত্বগত উপযোগ বলে। এখন তোমরা চিন্তা করে দেখো যে সত্ত্বগত উপযোগ যদি সৃষ্টি না হতো তাহলে কি সমস্যা ছিল, সত্ত্বগত উপযোগ কেন সৃষ্টি করতে হবে? বিষয়টা খুবই পরিষ্কার। যদি সত্ত্বগত উপযোগ সৃষ্টি না হতো, পণ্যের মালিকানা হস্তান্তরিত না হতো, তাহলে আমরা কোনোদিনই কোনো পোশাক পরতে পারতাম না। কারণ আমি তো পোশাক বানাই না, পোশাক যিনি বানাইছেন, পোশাকের যিনি মালিক, তিনি তো তার পোশাকটা হস্তান্তর করছেন না আমার কাছে, তাহলে আমি পোশাক পাবো কোথায়? যিনি ধান উৎপাদন করেছেন তিনি তো তার ধান আমার কাছে হস্তান্তর করছেন না, তাহলে আমি ভাত খাবো কি দিয়ে? যিনি কম্পিউটার উৎপাদন করছেন তিনি তো কম্পিউটার আমার কাছে বা তোমার কাছে বা কোনো ক্রেতার কাছে বিক্রি করছেন না, তাহলে আমরা কম্পিউটার পাবো কোথায়? আমরা কিন্তু কম্পিউটার পাবো না। তাহলে এই যে সত্ত্বগত উপযোগ, আশা করি এটার গুরুত্ব তোমরা বুঝতে পেরেছো। সত্ত্বগত উপযোগ যখন সৃষ্টি হবে তখনই কিন্তু উৎপাদকের উৎপাদিত পণ্য ভোক্তার কাছে আসবে। আবার একইভাবে যদি আমরা বলি যে একজন উৎপাদক পণ্য উৎপাদন করেছেন অনেক, মনে করো 1 লক্ষ ইউনিট, 1 লক্ষ কপি পণ্য তিনি উৎপাদন করেছেন, এত পণ্য কি তিনি নিজে ব্যবহার করবেন? এটা কি সম্ভব? একজন গার্মেন্টস মালিক মনে করো যে 1000 পিস প্যান্ট উৎপাদন করেছেন বা 1000 পিস শার্ট তৈরি করেছেন, তো এতগুলো শার্ট কি তিনি পরবেন? তিনি কিন্তু এতগুলো শার্ট পরবেন না। তিনি যখন এই শার্টগুলা বাজারে বিক্রি করে দিবেন তখন এই শার্টগুলার বিনিময়ে কিন্তু তিনি ক্রেতাদের কাছ থেকে অর্থ পাবেন। তাহলে সত্ত্বগত উপযোগের মাধ্যমে কি ঘটলো? ক্রেতা উৎপাদকের উৎপাদিত পণ্য যেরকম ভোগ ব্যবহার করতে পারলো, ঠিক তেমনি উৎপাদক ক্রেতার কাছ থেকে অর্থ পেল। আগের মতো এবার তোমরা আমাকে বলো যে কিভাবে সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়। কিভাবে সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়? এই ছবিটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। ক্রেতা বিক্রেতার মধ্যে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনার মাধ্যমেই কিন্তু সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়। সেই ঘটনাটা কি? সেই ঘটনার নাম হলো ক্রয় এবং বিক্রয়। ক্রয়ের মাধ্যমেও সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়, বিক্রয়ের মাধ্যমেও কিন্তু সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ডাক্তার রোগী দেখছেন, অর্থাৎ একজন ডাক্তার রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছেন। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে আমরা দেখছি একজন শিক্ষিকা তার স্টুডেন্টদের, তার ছাত্রছাত্রীদের শিক্ষাদান করছেন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন মেকআপ আর্টিস্ট, তিনি একজনকে মেকআপ করে দিচ্ছেন বা রূপসজ্জার কাজ করে দিচ্ছেন। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একজন বারবার বা নাপিত কি করছেন? একজন গ্রাহকের চুল কেটে দিচ্ছেন। তাহলে এই যে 4টা ছবি আমরা দেখলাম বা কয়েকটা ছবি আমরা দেখলাম, এই ছবিগুলোতে যে ব্যক্তিগুলা কাজ করছে তারা মূলত কি করছে? ডাক্তার রোগী দেখছে, তারপরে মেকআপ আর্টিস্ট মেকআপ করে দিচ্ছে, তারপরে শিক্ষিকা পড়াচ্ছে, সেলুনে নাপিত চুল কেটে দিচ্ছে। মূলত তারা কি করছে? তাদের কাজগুলোকে যদি এক কথায় বলি তাহলে কি বলা যায়? তাদের কাজগুলোকে আমরা এক কথায় বলতে পারি যে তারা সেবা দিচ্ছে। তাহলে এই যে এই মানুষগুলা সেবা দিচ্ছে, এই সেবা দানের মাধ্যমে কিন্তু এক ধরনের উপযোগ তৈরি হয়। তোমরা বলো তো সেই উপযোগের নামটা কি হতে পারে? প্রিয় শিক্ষার্থী, সেই উপযোগের নাম হলো সেবাগত উপযোগ।
তাহলে আমরা কি দেখলাম? সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাই মূলত সেবাগত উপযোগ। আমরা সংজ্ঞাটা আরেকটু গুছিয়ে দেখে নিব এই স্লাইডে। সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সেবাগত উপযোগ বলে। সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সেবাগত উপযোগ বলে। এবারে আমাকে বলো কিভাবে সেবাগত উপযোগ সৃষ্টি হয়? কিভাবে সেবাগত উপযোগ সৃষ্টি করা সম্ভব? এই ছবির মধ্যেই কিন্তু সেই ইঙ্গিত লুকিয়ে আছে। ডাক্তার কি করছেন? রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছেন, অর্থাৎ তিনি সেবা দিচ্ছেন। তাহলে আমরা বলতে পারি সেবা প্রদানের মাধ্যমে সেবাগত উপযোগ সৃষ্টি হয়। এবারে আমরা চলে যাব পরের উপযোগ। প্রিয় শিক্ষার্থী, এই ছবিটা ভালো করে খেয়াল করো। এটা মূলত বিবিসি নিউজের নিউজ ডেস্ক। দুইজন সংবাদ উপস্থাপক সংবাদ উপস্থাপন করছেন। তো সংবাদ যখন উপস্থাপন করা হয় তখন মূলত কি উপস্থাপন করা হয়? তোমরা একটু ভেবে দেখো তো, যে সংবাদ উপস্থাপক বা সংবাদ উপস্থাপিকা যিনি থাকেন তিনি যখন সংবাদ পরিবেশন করেন আমাদের সামনে তখন মূলত কি উপস্থাপন করা হয়? এখানে আরেকটা ছবি দেখো। আমরা দেখতে পাচ্ছি এটা মূলত স্যাভলন সাবানের একটা বিজ্ঞাপন। বিজ্ঞাপনে বলা আছে রোগ জীবাণু থেকে দিনভর সুরক্ষা, স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ ডাবল প্রোটেকশন, গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ নিয়ে স্যাভলন সোপ এখন আরো শক্তিশালী। তাহলে আগের ছবিতে আমরা দেখলাম যে সংবাদ উপস্থাপন করা হচ্ছে। সংবাদ বলতে মূলত তথ্য উপস্থাপন করা হচ্ছে। এই ছবিটাও ঠিক একই বিষয়। এখানে স্যাভলন সাবান সম্পর্কে একটা তথ্য কিন্তু কাস্টমারের সামনে তুলে ধরা হচ্ছে। তাহলে এই যে দুইটা ছবিতে আমরা দেখলাম যে তথ্য উপস্থাপন করা হচ্ছে, এই তথ্য উপস্থাপনের মাধ্যমে কিন্তু এক ধরনের উপযোগ সৃষ্টি হয়। সেই উপযোগের নাম বলতে পারো শিক্ষার্থী তোমরা? সেই উপযোগটার নাম হলো তথ্যগত উপযোগ। তাহলে আমরা কি দেখলাম? তথ্য উপস্থাপনের মাধ্যমে, তথ্য সরবরাহের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটাই হলো তথ্যগত উপযোগ। সংজ্ঞাটা একটু আরেকবার আমরা দেখে নিই। পণ্য বা সেবা সম্পর্কিত তথ্য উপস্থাপনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে তথ্যগত উপযোগ বলে। পণ্য বা সেবা সম্পর্কিত তথ্য উপস্থাপনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে তথ্যগত উপযোগ বলে। এখন তোমরা চিন্তা করে দেখো যে তথ্যগত উপযোগ কেন সৃষ্টি করতে হবে? তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি ধরো যে একটা সাবান উৎপাদন করেছো বা একটা স্পটলেস ক্রিম তুমি উৎপাদন করেছো। এখন উৎপাদন করে সেটা যদি বাজারে ছেড়ে দাও তাহলে কাস্টমাররা কি সেই পণ্যটা কিনবে? সেই পণ্যটা কিন্তু সহজে তারা কিনবে না। কেন কিনবে না? কারণ তারা এই পণ্য সম্পর্কে কোনো তথ্যই জানে না। এই যে ক্রিমটা তুমি বানিয়েছো, এই ক্রিমের কি উপকারিতা আছে, এই ক্রিমটা কতখানি কার্যকর, স্কিনের ক্ষতিকারী কোনো উপাদান এর মধ্যে আছে কিনা, কোনো তথ্যই কিন্তু আমরা কাস্টমারকে তুমি জানাওনি বা আমরা জানাইনি। আর যেহেতু কাস্টমার কোনো তথ্য জানে না সুতরাং কাস্টমার কিন্তু পণ্যটা কিনবে না। আর এই কাস্টমারের পণ্য সম্পর্কিত জ্ঞানের যে সমস্যা, পণ্য সম্পর্কিত জ্ঞান না থাকার যে সমস্যা, সেই সমস্যা দূর করে হলো তথ্যগত উপযোগ। আমরা বিজ্ঞাপন বা বিভিন্ন ভাবে ক্রেতার এই জ্ঞান, পণ্য সম্পর্কিত জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে পারে এবং ক্রেতা যখন পণ্য সম্পর্কিত জ্ঞান লাভ করে তখনই কিন্তু সে পণ্য ক্রয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, নচেত কিন্তু সে পণ্য ক্রয়ে ততটা আগ্রহ প্রকাশ নাও করতে পারে। এবার তোমরা বলো কিভাবে তথ্যগত উপযোগ সৃষ্টি হয়? এই যে আমরা আগের দুইটা ছবি দেখলাম, সংবাদকর্মী সংবাদ উপস্থাপন করছেন, বিজ্ঞাপনে পণ্য সম্পর্কিত তথ্য তুলে ধরা হচ্ছে। তাহলে মূলত কিভাবে তথ্যগত উপযোগ সৃষ্টি হয়? আমরা বলতে পারি তথ্য উপস্থাপনের মাধ্যমে তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে তোমাদের জন্য বাড়ির কাজ। আমি তোমাদের জন্য কয়েকটা বাড়ির কাজ রেখেছি। তোমরা সুন্দরভাবে বাড়ির কাজগুলো কমপ্লিট করে খাতায় লিখে সেটার ছবি তুলে কমেন্ট করে জানাবে। দেখো, প্রথম বাড়ির কাজ হচ্ছে প্রত্যেক প্রকার উপযোগের সংজ্ঞা সহ উদাহরণ দাও। অর্থাৎ এই যে 6 প্রকার উপযোগ আমরা পড়লাম, এই প্রত্যেক প্রকার উপযোগের সংজ্ঞা তোমরা লিখে সেটার ছবি তুলে কমেন্ট করে জানাবে। 2 নম্বর হোমওয়ার্ক বা বাড়ির কাজ হলো স্থানগত উপযোগের ফলে সারা দেশের মানুষ পণ্য ভোগের সুযোগ পায়। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। আমি যখন স্থানগত উপযোগ পড়াচ্ছিলাম আশা করি তখন তোমরা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো।
স্থানগত উপযোগ সৃষ্টি হয় বলেই কিন্তু এক জায়গায় উৎপাদিত পণ্য সারা পৃথিবীর মানুষ ভোগ করার সুযোগ পায়। সুতরাং এই উক্তিটা কিন্তু যথার্থ। 3 নম্বর হোমওয়ার্ক হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টির ফলে ক্রেতা সারা বছর পণ্য ভোগ করতে পারে। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। এটাও আমরা দেখলাম যখন আমরা গুদাম ঘর বা হিমাগার নিয়ে যে স্লাইডটা ছিল সেখানে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। তো এই 3টা বাড়ির কাজ তোমরা সুন্দরভাবে পড়ে খাতায় লিখে কমেন্ট করে আমাকে জানাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি